হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আজকে কিন্তু ডিটেলস ফরম্যাটে এবং এমসিকিউ দুটো ফরম্যাটেই কিন্তু আজকে কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তা শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। দেখো, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫। দেখো, দ্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ কমেন্সড অন ফেব্রুয়ারি 10, ২০২৫ ইন দুবাই। তোমাদের মনে রাখতে হবে যে এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? দুবাইতে অনুষ্ঠিত হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ইউএই এর দুবাইতে ফেব্রুয়ারি 10-এ। প্রায় ৩০ হেডস অফ স্টেট অ্যান্ড মোর দ্যান 400 মিনিস্টার। দেখো, মানে হেড অফ স্টেট ৩০ জন এবং 400 মিনিস্টারের লোকজন, প্রায় 400 জন মিনিস্টার কিন্তু এই ইভেন্টে আসবে। দ্য ইভেন্ট রান আনটিল ফেব্রুয়ারি 14 অ্যান্ড ইনক্লুড ভেরিয়াস ফোরাম অ্যাড্রেসিং ক্রিটিক্যাল ইস্যু ইন গভর্নেন্স। দেখো, এই ইভেন্টটা কিন্তু 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং সরকারের যেসব ক্রিটিক্যাল ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুর ওপরে কিন্তু এই ইভেন্টে অ্যাড্রেস করা হবে। দেখো, এবার কি থিম অ্যান্ড ফোরামস গুলো দেখো। ডব্লিউজিসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 হোস্ট মাল্টিপল ফোরাম। বিভিন্ন ফোরামের ওপরে কিন্তু হোস্ট করা হচ্ছে। দিস ইনক্লুড ফিউচার অফ ওয়ার্ক ফোরাম, ভবিষ্যতে কী রকম কার্যপ্রণালী হবে তার উপরে একটা ফোরাম রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফোরাম রয়েছে অ্যান্ড দ্য ফিউচার অফ মোবিলিটি ফোরাম। ইচ ফোরাম এইমস টু এক্সপ্লোর এনার্জেটিক ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জ ইন দেয়ার রেসপেক্টিভ সেক্টর। বিভিন্ন ফোরামে কিন্তু এই ডিসকাশনগুলো হবে, তাই এগুলো সেই সব সেক্টরে কী কী চ্যালেঞ্জেস এবং কী কী ট্রেন্ডস নিয়ে আসছে তার ওপরে। তোমাদের মনে রাখার জন্য এইটুখানি মনে রাখবে, ফেব্রুয়ারি 10-এ অনুষ্ঠিত হয়েছে ইউএইতে দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট থিম। এবছরের একটা থিম রয়েছে, সেই ইভেন্টের এই থিমটা হচ্ছে শেপিং ফিউচার গভর্নমেন্টস। শেপিং ফিউচার গভর্নমেন্ট কিন্তু ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের থিম। এবছর কিন্তু 12th এডিশন কিন্তু হয়েছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, মিশন অমৃত সরোবর প্রোগ্রেস। মিশন অমৃত সরোবরের কতটা কি প্রোগ্রেস হয়েছে সেটার উপরে এই রিপোর্টটা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের জলের অভাব মোকাবিলায় ২০২২ সালে এপ্রিল মাসে এই মিশন অমৃত সরোবর চালু করা হয়েছিল। ঠিক আছে? ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত এই উদ্যোগে প্রায় ৬৮,০০০-এরও বেশি পুকুর সফলভাবে নির্মাণ বা পুনর্জীবিত করা হয়েছে। ঠিক আছে? যার প্রাথমিক লক্ষ্যমাত্রা থেকে অনেক বেশি। এই যে অমৃত সরোবরের যে মিশনটা ছিল, তার যে প্রাথমিক লক্ষ্যমাত্রা তার থেকে বেশি পরিমাণে পুকুর কিন্তু পুনর্জীবিত বা নির্মাণ করেছে এই প্রকল্পের মধ্যে। এই মিশনের লক্ষ্য কি? ৭৫টি পুকুর তৈরি করা, যা মোট সংখ্যা দেশব্যাপী প্রায় 50,000। প্রত্যেকটি জেলায় 75 পুকুর তৈরি করবে, মানে পন্ড তৈরি করবে এবং প্রায় দেশের মধ্যে 50,000 পুকুর তৈরি করার কথা ছিল। কিন্তু ২০২৫-এই দেখা গেছে 68,000 পুকুর এরা সম্পূর্ণ করে ফেলেছে। ঠিক আছে? এই মিশনের লক্ষ্য কি? এই মিশনের লক্ষ্য হচ্ছে গ্রামীণ এলাকায় যেসব জলের সমস্যার সমাধান করা, যেসব জলের সমস্যা হয় গ্রীষ্মকালে, দেখতেই জানো তোমরা, ভারতের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জলের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করা এই অমৃত সরোবর প্রকল্পের কিন্তু উদ্দেশ্য। একটি টেকসই জলের উৎস নিশ্চিত করার জন্য পুকুর নির্মাণ এবং পুনর্জীবিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে এই অমৃত সরোবর প্রকল্প। দেখো, এই প্রতিবেদনটা দেখো, এই যে এটা কিন্তু খুব চিন্তার আমাদের কাছে। জার্মান ওয়াচ রিপোর্টস অন এক্সট্রিম ওয়েদার ইভেন্টস ইন ইন্ডিয়া। জার্মান ওয়াচের একটা প্রতিবেদন যেটা ভারতের চরম আবহাওয়াকে তুলে ধরেছে। প্রায় দেখো, গত ৩ দশক ধরে ভারতে চরম আবহাওয়ার কারণে মারাত্মক পরিণতির মুখোমুখি হয়েছে। এটা কে বলছে? জার্মান ওয়াচের একটা রিপোর্ট, জার্মান ওয়াচের একটা প্রতিবেদন বলছে। ১৯৯৩ থেকে ২০২২ সালের মধ্যে ভারত প্রায় বিশ্বব্যাপী ৬ষ্ঠ, মানে ওয়ার্ল্ডে 6th সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ কিন্তু ভারত। বুঝতে পারছো তোমরা এই জার্মান ওয়াচের রিপোর্ট কি বলছে? প্রতিবেদনে প্রায় 80,000 প্রাণহানি, মানে ৮০,০০০ লোক মারা যাবে এবং প্রায় ১৮০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির কথা কিন্তু উল্লেখ করেছে এই জার্মান ওয়াচ রিপোর্ট। কি বলছে? জলবায়ু পরিবর্তন এবং ঝুঁকিপূর্ণ যেসব অঞ্চল আছে তার প্রভাবে মোকাবেলায় ক্রমবর্ধমান জরুরিতা প্রতিফলন করছে। কি জলবায়ু পরিবর্তনের ঘটনা ঘটেছে দেখো। ১৯৯৩ সাল থেকে ভারতে প্রায় ৪০০টি বেশি চরম আবহাওয়ার
ঘটনা প্রত্যক্ষ করা গেছে। এক্সট্রিম ওয়েদার ইভেন্টস যেগুলো হয়েছে ১৯৯৩ সাল থেকে এখনো পর্যন্ত যেটা কাউন্ট হয়েছে সেটা 400 এরও বেশি। যেটা জার্মান ওয়াচের প্রতিবেদন বলছে। এর মধ্যে কি রয়েছে? বিধ্বংসী বন্যা, ঘূর্ণিঝড় এবং তাপপ্রবাহ। ঘটনাগুলি ১৯৯৮ সালের গুজরাটের ঘূর্ণিঝড় এবং ১৯৯৯ সালে উড়িষ্যার ঘূর্ণিঝড়কেও ওর মধ্যে রয়েছে। দেখো ক্ষতিগ্রস্ত জনসংখ্যার প্রায় একটা অংশ বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আর ঝড়ের জন্য প্রায় অর্থনৈতিক ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। তা বন্যার জন্য মানুষের প্রাণ বেশি গেছে এবং ঝড়ে ফিন্যান্সিয়ালি অনেক ক্ষতি হয়েছে। সেই রিপোর্ট কিন্তু জার্মান ওয়াচ তুলে ধরেছে। প্রায় 400 মানে $১৮০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে এই এক্সট্রিম ওয়েদার যে ইভেন্ট হয় তাতে। শুধু ভারতে নয়, বিশ্বব্যাপীও কিন্তু এই এক্সট্রিম ওয়েদার বা চরম আবহাওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে। দেখো টোটাল ৭,৬৫,০০০ জন মারা গেছে সেবা বিশ্বব্যাপী এবং $4.2 ট্রিলিয়ন মার্কিন ডলারের কিন্তু ক্ষতি হয়েছে এই এক্সট্রিম ওয়েদার ইভেন্টের জন্য। সবচেয়ে বেশি যেসব ক্ষতিগ্রস্ত দেশ হয়েছে তার মধ্যে ডোমিনিকা, চীন এবং হন্ডুরাস। এইসব দেশগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে? এইবার আমরা এমসিকিউ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। দেখো হুইচ সিটি ইজ দ্য হোস্ট অফ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025? একটু আগেই আমরা কিন্তু এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের সম্পর্কে ডিটেলসে দেখেছি। এখন দেখব এমসিকিউ ফরম্যাটে। তোমাদের কিন্তু সাথে, সাথে উত্তরটা করতে হবে। ৪ টে অপশন আছে প্যারিস, ফ্রান্স, দুবাই, ইউএই নাকি নিউ দিল্লি, ইন্ডিয়া, বেজিং, চায়না। একটু আগেই দেখলাম যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে। দেখো ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ এবছরের থিম হচ্ছে শেপিং ফিউচার গভর্নমেন্টস 12th এডিশন মানে হচ্ছে ১২তম সংস্করণ কিন্তু এবছর এই সামিটে হচ্ছে। এটি অনুষ্ঠিত হয়েছে দুবাই, ইউএই। দুবাই সংযুক্ত আরব আমিরাত। দেখো দুবাই ইউএইতে ১০ই ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ১২তম বিশ্ব সরকার সম্মেলন ওয়ার্ল্ড গভর্নমেন্ট অ্যাম এই যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সরকারের ভবিষ্যতের গঠনের জন্য বিশ্ব নেতা, বিশেষজ্ঞ এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের এটাকে একত্রিত করে একটা আ সামিট। এবছরের থিম কি? শেপিং ফিউচার গভর্নমেন্ট। শেপিং ফিউচার গভর্নমেন্ট। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দুবাই, ইউএইতে অনুষ্ঠিত হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে আছে? কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু নাকি কেরালা? এই যে ব্রহ্মগিরি ছবি দেখতে পাচ্ছ এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তর কিন্তু কর্ণাটকে। রাজ্য ব্রহ্মগিরি অভয়ারণ্য ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য বাফার জোনের আদিবাসীদের জন্য একটি গ্রাম তৈরি করার পরিকল্পনা নিয়েছিল কর্ণাটক রাজ্য। যা নিরাপত্তা এবং বন্যপ্রাণীদের যে সংঘাত আছে সেই নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। সেই কারণে এটি নিউজে চলে এসেছে। কর্ণাটক রাজ্য বলছে যে বাফার জোন রয়েছে মানে ব্রহ্মগিরি অভয়ারণ্যের সেখানে আদিবাসীদের জন্য একটা গ্রাম তৈরি করে দেবে। তা সেই নিয়েই কিন্তু একটা সংঘাতের তৈরি হয়েছে যাতে বন্যপ্রাণীর নিরাপত্তা নষ্ট হবে ইত্যাদি, ইত্যাদি নিয়ে বিভিন্ন মহলে একটা উদ্বেগ বাড়িয়েছে। তাই ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটকের কোডাউ জেলায় পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত, প্রায় ১৮১ বর্গ কিলোমিটার বিস্তৃত এবং ব্রহ্মগিরি সিংহের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এই ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এর উচ্চতা ১৬০৭ মিটার। ওইখানে কিন্তু কাবেরী নদীর একটা উপনদী লক্ষণ তীর্থ নদী এই অভয়ারণ্য থেকে উৎপত্তি হয়েছে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ব্রহ্মগিরি অভয়ারণ্য বা ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কর্ণাটক রাজ্যে আছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, দ্য রেয়ার ক্রোকোডাইল ক্যাটফিশ সম্প্রতি একটি বিরল কুমির ক্যাটফিশ দেখা গেছে হ্যাজ বিন ডিসকভার্ড ইন হুইচ রিভার রিসেন্টলি? একটা নদীতে কিন্তু এই বিরল প্রজাতির কুমির ক্যাটফিশ দেখা গেছে। ঠিক আছে? বাগারিয়াস সুসাস। ৪ টে অপশন আছে বাহিনী গুয়াহাটি, সরু অযোধ্যা, বেতুয়া ভোপাল, পিন্ডার উত্তরাখণ্ড। এই নদীগুলো কিন্তু তোমরা মনে রাখবে বাহিনী নদী এটি গুয়াহাটি মানে আসামে আছে, সরয়ু নদী অযোধ্যাতে আছে, বেতুয়া এটা ভোপাল মধ্যপ্রদেশে, পিন্ডার উত্তরাখণ্ডে আছে। ৪ টে অপশনের মধ্যে সঠিক উত্তর কিন্তু এই বাহিনী নদী গুয়াহাটিতে যেটা আছে। দেখো সম্প্রতি গুয়াহাটিতে বাহিনী নদীতে কুমির ক্যাটফিশের একটা আবিষ্কৃত হয়েছে। মানে কুমির ক্যাটফিশকে পাওয়া গেছে যা পরিবেশগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? এটি এশিয়ার বৃহত্তম মিঠা পানির ক্যাটফিশ প্রজাতির মধ্যে একটি।
এই যে ক্যাটফিশটা পাওয়া গেছে কুমির, এটা ওখানকার দেশে যেসব প্রজাতির জলজ প্রাণী রয়েছে তাদের কিন্তু ক্ষতি করছে। সেই কারণে এটি কিন্তু একটা পরিবেশগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং উম এশিয়ার যে মিষ্টি জলের ক্যাটফিশের মধ্যে সবথেকে বড় কিন্তু এই যে প্রজাতিটা পাওয়া গেছে সেটি। ভারত, নেপাল এবং বাংলাদেশের মতন দেশে ওই ক্যাটফিশটা পাওয়া যায়। কুমিরের মতন দেখতে প্রায় 1.5 মিটারেরও বেশি লম্বা হতে পারে এবং ৫০ কেজিরও বেশি ওজন হয় ওই ক্যাটফিশটা। ঠিক আছে? এরা কিন্তু IUCN এর দ্বারা একদম বিপদ নিকট হুমকির সম্মুখীন মানে হচ্ছে বিপদাপন্ন উদ্ভিদ বা সরি বিপদাপন্ন প্রাণীর লিস্টে রয়েছে কিন্তু। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, দ্য পঞ্চায়েত ডেভোলিউশন ইনডেক্স রিপোর্ট। পঞ্চায়েতের যে বিবর্তন সূচক ইজ রিলিজড বাই হুইচ মিনিস্ট্রি? কোন মন্ত্রণালয় পঞ্চায়েত ডিভোশন ইনডেক্স রিপোর্ট চালু করেছে? মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ, মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। দেখো পঞ্চায়েত ডেভোলিউশন ইনডেক্স রিপোর্ট এটার নাম শুনেই তোমরা বুঝে যাচ্ছ যে পঞ্চায়েত রিলেটেড ব্যাপার এবং পঞ্চায়েত ইনডেক্স রিপোর্ট কোন মিনিস্ট্রি রিলিজ করবে, কোন মিনিস্ট্রি প্রকাশ করবে? মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ। পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় প্রকাশ করবে। দেখো সঠিক উত্তর দেখো, এই যে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ নিউ দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তে এই যে ডিভোলিউশন ইনডেক্স রিপোর্ট প্রকাশ করেছে। এই যে ডিভোলিউশন ইনডেক্স রিপোর্ট তোমাদের যদি প্রশ্ন আসে কোনো কারণে ডিভোলিউশন ইনডেক্স রিপোর্ট কোন মিনিস্ট্রি প্রকাশ করে, তখন তোমরা বলবে যে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ প্রকাশ করেছে। এটি কি করেছে? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যে বিকেন্দ্রীকরণের যে অগ্রগতি সেটিকে মূল্যায়ন করে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটি ৬টি মাত্রা কাঠামো, কার্যাবলী, অর্থ, কার্যনির্বাহী ক্ষমতা বৃদ্ধি ইত্যাদির উপরে মানদণ্ডের উপরে কিন্তু এই রিপোর্টটা এরা প্রকাশ করে। মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ প্রকাশ করে ডিভোলিউশন ইনডেক্স রিপোর্ট। দেখো আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও। ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিক ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিক দ্যাট ওয়াজ রিসেন্টলি হাইলাইটেড ইন নিউজ। সংবাদে খুব চর্চিত হচ্ছে, হাইলাইট হয়েছে এটা। ইজ ইউজড টু ট্রিট হোয়াট কাইন্ড অফ ইনফেকশন? কোন ধরনের সংক্রমণের জন্য এই ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিককে ব্যবহার করা হয়? কোন ধরনের সংক্রমণ? তোমাদের বলতে হবে ৪ টে অপশন, ব্যাকটেরিয়াল সংক্রমণ নাকি ফাঙ্গাল সংক্রমণ নাকি ভাইরাল নাকি প্রোটোজোয়াল? কোন ধরনের সংক্রমণে এই ভ্যাক্স ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিক এইটা ব্যবহার করা হয়? দেখো সঠিক উত্তর কিন্তু ব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের জন্য এই ভ্যানকোমাইসিন ব্যবহার করা হয়। দেখো বার্মিংহাম বিশ্ববিদ্যালয় একটি গবেষণায় দেখা গেছে যে ভ্যানকোমাইসিন ডায়রিয়ার জন্য একটি অ্যান্টিবায়োটিক। ডায়রিয়া রোগের জন্য একটি অ্যান্টিবায়োটিক কিন্তু দেখা গেছে এই ভ্যানকোমাইসিন। অটো ইমিউন লিভার রোগের সাথে যুক্ত এক ধরনের প্রদাহজনিত পেটের রোগ, মানে বেশ ব্যথা হয়ে পেট ব্যথা হবে এইটা, এই অটো ইমিউন লিভার রোগে। ঠিক আছে? এটাকেও চিকিৎসা করতে পারে এই ভ্যানকোমাইসিন। ভ্যানকোমাইসিন কি? একটি গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক যা দেখো এমআরএসএ মানে মিথাইল প্রতিরোধী স্ট্যাটিফোলোকাস অরিয়াস। তোমাদের এতগুলো মনে রাখতে হবে না। শুধু মনে রাখবে যে ভ্যানকোমাইসিন এই যে অ্যান্টিবায়োটিকটা এটা একটা ব্যাকটেরিয়া রোগের সংক্রমণের জন্য ব্যবহৃত করা হচ্ছে। রিসেন্টলি এই ভ্যানকোমাইসিনের নাম কিন্তু প্রায় দেখা গেছে খবরে। তাই জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স এ উঠে এসেছে। দেখো এই যে তোমরা বাকিটা পড়ে নেবে। এটি রক্তবাহ ত্বক এবং হৃৎপিণ্ডের যে হাড় জয়েন্ট গুলোর মধ্যে যেসব ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় সেটাকেও পর্যন্ত চিকিৎসা করতে পারে এই ভ্যানকোমাইসিন। ঠিক আছে? সর্দি বা ফ্লুর মতন ভাইরাল সংক্রমণের কিন্তু বিরুদ্ধে কাজ করে না। কারণ সর্দি বা ফ্লু এটা ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা এদের কিন্তু বিরুদ্ধে কাজ করে না এই ভ্যানকোমাইসিন। কারণ এটা ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্যই কাজ করছে। সেটাই বার্মিংহাম বিশ্ববিদ্যালয় গবেষণা করে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? দেখো এই ছিল আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কেমন লাগছে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।